এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকদের মিছিল আস্তে আস্তে একেবারে ধীর গতিতে এগিয়ে চলেছে লালবাজারের দিকে। ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। মানব শৃঙ্খল করে একেবারে সামনের সারিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকের এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারা। আস্তে আস্তে এই মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে। এই মুহূর্তে যে ছবি TV9 বাংলার ক্যামেরা ধরা পড়েছে, দেখুন কাতারে কাতারে মানুষ। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় প্রচুর আমজনতা আজকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন, তাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। দেখুন, এটাই বোধহয় যুদ্ধ জয়ের তৃপ্তি। ছবিটা ভালো করে দেখুন। প্রায় 24 ঘন্টা হতে চললো এই মানুষগুলো এখানে বসেছিলেন। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় রোদে পুড়েছেন, বৃষ্টি ভিজছেন, কিন্তু প্রত্যয়ী তারা। দেখছেন ঠিক 24 ঘন্টা আগে যেভাবে তারা স্লোগান দিচ্ছিলেন, এখনো সেই একই রকম ভাবে স্লোগান দিয়ে চলেছেন এই মানুষগুলো। জুনিয়র চিকিৎসকেরা এগিয়ে চলেছেন, মুষ্টিবদ্ধ হাত, একদম সামনের সারিতে রয়েছেন। এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারা মানব শৃঙ্খল করে, যাতে কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলা না হয়। পথ চলতি মানুষ তারাও দাঁড়িয়ে পড়েছেন, অভিবাদন জানাচ্ছেন তারা জুনিয়র চিকিৎসকদের। সৌরভ দত্ত, সৌরভ, কপাট তারা সরাতে বাধ্য করেছেন। 22 ঘন্টা ধরে আন্দোলন, নিজেদের অবস্থানে ঘন্টা ধরে যে লৌহ কপাট সরানোর জন্য তারা আন্দোলন করছিলেন, তাদের অবস্থানে অনড় ছিলেন, সেই লৌহ কপাটের পাশ দিয়েই এখন কিন্তু মিছিল এগিয়ে চলেছে। যে লৌহ কপাট আটকে রেখেছিল এই জুনিয়র চিকিৎসকদেরকে, যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নাগরিক সমাজের পাশে এসে দাঁড়িয়েছে, সিনিয়র চিকিৎসকরা পাশে এসে দাঁড়িয়েছে এবং এই মিছিলে জুনিয়র সিনিয়র চিকিৎসক সমাজ এই মিছিলে রয়েছে এবং তারা এগিয়ে যাচ্ছেন। তাদের যে কথা দেওয়া হয়েছে, যে পর্যন্ত তাকে যেতে দেওয়া হবে সেই পর্যন্ত তারা যাচ্ছেন এবং তারপর থেকে 25 জন প্রতিনিধি দল যাবে বারবার। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই গোটা আন্দোলনের যে বিষয়টা প্রতীকী ছিল, যে হাতে গোলাপ এবং শিরদাঁড়া, সেই শিরদাঁড়াটাই কিন্তু সঙ্গে নিয়ে এখন এগিয়ে চলছেন। তারা বরাবর বলছেন যে তাদের শিরদাঁড়া যে সোজা, সেই শিরদাঁড়া যে সোজা, সেটা তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার প্রথম দিন থেকে তার প্রমাণ দিয়ে এসছেন এবং আজ সোজা শিরদাঁড়া নিয়েই তারা এই লৌহ কপাট খুলতে বাধ্য করিয়েছেন। সেই বার্তা নিয়ে তারা লালবাজারে হাঁটছেন, যেখানে তাদের মুখে মুখে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই মিছিল, উই শ্যাল ওভারকাম, এবং হাতে শিরদাঁড়া এবং সেই সঙ্গে উই ওয়ান্ট জাস্টিসের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এগিয়ে চলছেন লালবাজারে। কারণ তাদের যে বক্তব্য ছিল এই মিছিল, সেই মিছিলের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে যেভাবে ঘটনাক্রম বিষয়গুলো সামনে এসছে, সেমিনার কক্ষে বহিরাগতদের প্রবেশ এবং সেখানে তাদের উপস্থিতি, লাল জামার উপস্থিতি, সেই বিষয়গুলিকে কলকাতা পুলিশ যেভাবে যে সকল তথ্য দিয়ে খারিজ করেছে, সেইটাকেই তারা সেই প্রশ্নেই তারা লালবাজার অভিযান করতে চেয়েছিলেন, যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে বা তথ্য প্রমাণ লোপাট সংক্রান্ত অভিযোগগুলো আরও বেশি করে শক্তপোক্ত হচ্ছে। তার একটা প্রমাণ হচ্ছে কলকাতা পুলিশের এই 40 ফুট 11 ফুট একটা সেমিনার কক্ষকে ভাগ করে দেওয়া, সেই সমস্ত তথ্যগুলো ও সেই বিষয়গুলোই নিয়ে তারা লালবাজারে যেতে চেয়েছিলেন, যেটা আটকে দেওয়া হয়েছিল। সিপি বাড়ি চলে গিয়েছিলেন রাতের বেলায়, তারপর আবার তিনি ফিরেছেন। 22 ঘন্টা ধরে তাদেরকে কিন্তু টলাতে পারেনি কোনো প্রতিকূল ব্যবস্থায় তাদেরকে কিন্তু চলাতে পারেনি। তারা স্পষ্ট জানিয়েছিলেন তারা চিকিৎসক, তারা ওয়ার্ডে 36 ঘন্টা কাজ করতে। দেখতে পাচ্ছি এবং সেই ছবি সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি। সৌরভ, অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো এবং সেখানকার ছবি তো দেখবই। আমাদের অপর সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত, 22 ঘন্টা পর 22 জন ডাক্তারের প্রতিনিধি দল তারা এগিয়ে চলেছেন, তারা যাচ্ছেন কথা বলতে। সব মিলে এখন তোমার সামনে যে ছবি,
দেখো তোমাকে আমার সামনে যে ছবি সেটাই পিকুকে বলবো দেখানোর জন্য যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু মানববন্ধন করে অনেকটা এগিয়ে এসছে, কিন্তু যেটা বিষয় ঠিক তার সামনের দিকে যে কলকাতা পুলিশ যেভাবে হাতে ব্যারিকেড করে তারা এগিয়ে যাচ্ছিল, তারা কিন্তু উল্টো দিক করে ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ সম্ভবত এইটুকু পর্যন্তই তারা যেতে পারবেন। কারণ যেভাবে কলকাতা পুলিশ কর্মীরা এখন দাঁড়িয়ে রয়েছে যে অংশে, সেইখান থেকে হয়তো আর এই জুনিয়র চিকিৎসকদের এগিয়ে যেতে দেবে না। কারণ যেটা পুলিশের তরফে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট অংশ পর্যন্তই তাদেরকে যেতে দেবে, তারপর তাদের আর যেতে দেওয়া হবে না। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে মানববন্ধন করে জুনিয়র চিকিৎসকরা এসে দাঁড়িয়ে পড়েছেন। তবে তারা কিন্তু যেটা কথা দিয়েছিল যে শৃঙ্খলা পরায়ণভাবেই কিন্তু তারা এগিয়ে যাবে এবং সেটাই কিন্তু তারা করেছে। তবে আরও একটা বিষয় তোমার দেখাতে চাই, সাধারণ মানুষের ভিড়। সাধারণ মানুষ কিন্তু এই গত 22 ঘন্টা ধরে যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তারা ক্যামেরাবন্দি করেছেন গতকাল রাতে, আজও তাদের এই মানববন্ধন যাত্রাকে তারা ক্যামেরাবন্দি করছে। সাধারণ মানুষ এই যে নজিরবিহীন আন্দোলন লালবাজারের অদূরে হয়ে গেল গতকাল রাত থেকে, গতকাল বিকেল থেকে, সেই আন্দোলনকে রীতিমতো কুর্নিশ জানিয়েছে। কারণ আজকে সকালে সেই ছবি ধরা পড়েছে এবং আজ সকালেও কিন্তু বহু সাধারণ মানুষ তারা কিন্তু এই রাস্তার ফুটপাতে এসে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটা দেখার জন্য। আমি একবার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে একবার কথা বলে নেব। আপনার এই জুনিয়র চিকিৎসকদের গতকাল রাত থেকে আমাকে না আরো অসংখ্য ধন্যবাদ এটার জন্য যে আজকে সেই সুযোগ পেয়েছে ডাক্তাররা। যার মায়ের গেছে সে তো পাবে না, সে আর কোনোদিনই তার মেয়েকে পাবে না, কিন্তু এত লোক যে আজকে এসছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য আমি বললাম তো ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ যে সুযোগ করে দিল আমাদের একটা, এটা শেষ যেন না হয়, এটা জাস্টিস চাই সবারই, আরজিকরের এটার যেন জাস্টিস চাই। এবং সবাই শুনতে পেলে যে সাধারণ মানুষও কিন্তু এই একটা কথাই বলছেন যে জাস্টিস চাই। তারা কিন্তু চিকিৎসক এইটাই দেখার মতো যে সাধারণ মানুষরা শুধু দেখতে আসেননি সেখানে, এই যে এত বড় একটা মিছিল, এই যে এত বড় একটা আন্দোলন, সেটাকে সমর্থনও করছেন। হয়তো তাদেরকে একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে, কিন্তু তারা সমর্থন করছেন এই আন্দোলনকে। অবশ্যই সায়ন্ত তোমার সঙ্গে কথা হবে এবং তোমার আশেপাশে দাঁড়িয়ে থাকা যে সমস্ত সাধারণ ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তোমার মাধ্যমে। তবে এই মুহূর্তে সৌরভ আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে একবার কথা বলি। সৌরভের সামনে এই মুহূর্তে কি ছবি দেখবো সৌরভ? তন্নিষ্ঠা দেখো 276 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এই পর্যন্তই মিছিলকে যেতে দেওয়া হলো এবং এরপর পুলিশের তরফে বক্তব্য হচ্ছে যে এখানেই বসে পড়তে হবে চিকিৎসকদের এবং এখান থেকে 22 জনের প্রতিনিধি দল তারা যাবেন। ঘোষণাটা একটু শোনাবো। দেখো এখানে বসে পড়ার কথা বলা হচ্ছে। এই জায়গা পর্যন্ত যে ব্যারিকেড, লোহার ব্যারিকেড ছিল, লোহার ব্যারিকেডের পর খানিকটা রাস্তা তারা এগোতে পেরেছেন এবং এগোনোর পর কলকাতা পুলিশের তরফে এখানেই তাদেরকে বসে পড়তে বলা হয়েছে এবং বসে পড়ার পর তাদেরকে বলা হয়েছে যে এখানে বসে পড়তে এবং এখান থেকে 22 জনের প্রতিনিধি দল তারা লালবাজারে যাবেন। লালবাজারে গিয়ে তারা কথা বলবেন। এই যে আন্দোলন, এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু সিপির পদত্যাগ, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। কেন পদত্যাগের দাবি করা হয়েছে? তন্নিষ্ঠা, পদত্যাগের দাবি করা হয়েছে তার কারণ যে সেমিনার ফুটেজের যে সেমিনার ফুটেজ TV9 প্রকাশ করেছিল, TV9 প্রকাশ করার পর যে বিষয়টা সামনে এনেছিল যে সেমিনার কক্ষে বহিরাগতদের উপস্থিতি কেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয় যে সেমিনার কক্ষে যাখানে বহিরাগত দেখা যাচ্ছে সেটা 11 ফুট 40 ফুট সুরক্ষিত ছিল। চিকিৎসক সমাজ সেই তত্ত্ব মানতে চায়নি। তারা বলেছেন যে ক্রাইম সিনকে এভাবে 40 ফুট 11 ফুটে ভাগ করা যায় না। বারবার আমরা সেই বক্তব্য তুলে ধরেছি, তাদের সেই বক্তব্য। দ্বিতীয় ক্ষেত্রে তিলোত্তমার বাবা মা তারা একটা প্রশ্ন তোলেন যে তারা যখন মেয়েকে দেখেন তখন মেয়ের গায়ে সবুজ চাদর ছিল, তাহলে নীল চাদরের ছবি সব জায়গায় তারা জানতে পারছেন মেয়ের গায়ে নীল চাদর ছিল, তাহলে সবুজ চাদরটা কোথা থেকে এলো? সেই সময় নীল চাদরটা কেন ছিল না? সেটা বিকেল 3:30টার সময়। আর সেক্ষেত্রে কলকাতা পুলিশ ব্যাখ্যা দিয়ে বলেন যে তাদের এভিডেন্সে কোনো রকম কোনো সবুজ চাদরই নেই। সেটা শুনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এই ঘটনা তদন্ত করছেন তারা পর্যন্ত চমকে যান যে একটা যদি দেহে যদি সবুজ চাদর থাকে তাহলে সেটা গেল কোথায়? সেই প্রশ্নে তার চিকিৎসকরা প্রশ্ন তোলেন যে যদি মা বাবা যে প্রশ্ন তুলছেন যে ছবি দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কেন সেই চাদর কোথায় গেল, চাদরের রং কিভাবে বদলে গেল? তৃতীয় যে বিষয়টা ছিল অডিও ক্লিপ। অডিও ক্লিপে দেখা যাচ্ছে যে একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার রীতিমতো সিন ক্রিয়েট করে, অর্থাৎ দৃশ্যপট তৈরি করে একটা পরিবারকে, মৃত পরিবারকে
বার্তা দিচ্ছেন। সেটা কেন দিচ্ছেন, তিনি তার কার নির্দেশে দিচ্ছেন? সেমিনার কক্ষ যে ভাঙা হলো সেটা কার নির্দেশে 10 তারিখে ভাঙা হলো? আজ 10 তারিখ থেকে আজ তোমার 4 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, এতদিন হয়ে গেল, 24 দিনের বেশি হয়ে গেছে। তারপরও সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখনো স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে আসেনি, কলকাতা পুলিশের তরফ থেকে আসেনি। যখনই কোনো অস্বস্তিকর প্রশ্ন এসছে কলকাতা পুলিশ দায় ঠেলে দিয়েছে আরজিকর কর্তৃপক্ষের দিকে, যে আরজিকর কর্তৃপক্ষ এখন এক্সিস্টই করে না, তো সন্দীপ ঘোষিত নেই। যে সময়কার কথা কলকাতা পুলিশ বলছে সেই সময় যে কারা কর্তৃপক্ষ ছিলেন সেটা এমএসভিপি হতে পারে, প্রিন্সিপাল হতে পারেন, ডিন হতে পারেন, তারা কেউ নেই, তাদের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখনকার কর্তৃপক্ষ তখনকার কর্তৃপক্ষের দায় কেন নেবেন? তার দায়টা কেন কর্তৃপক্ষের দিকে দেওয়া হচ্ছে? দায় কেন পুলিশের নয়? পুলিশ কেন তদন্ত নেমে সেই প্রশ্নের উত্তরগুলো বুঝে নেয়নি? কেন স্বাস্থ্য দপ্তর এসে সেই প্রশ্নের সদুত্তর দিচ্ছে না? কেন স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত জানাতে পারলো না যে কাদের নির্দেশে সেমিনার কক্ষ ভেঙে ফেলা হলো? একটা খুব সহজ প্রশ্ন, কার নির্দেশে, কে নির্দেশ দিলেন, কি বুঝে নির্দেশ দিলেন যে সেমিনার কক্ষটা ভেঙে ফেলতে হবে? আর চিকিৎসকদের দাবি ছিল রেস্টরুম তৈরি করা, সবার আগে যেখানে অপরাধ ঘটেছে সেটা দিয়ে কাজটা শুরু করতে হবে, যেখানে অপরাধ ঘটেছে সেখানে রেস্টরুম তৈরি করে শুরু করতে হবে। ট্রমা কেয়ার দিয়ে শুরু করা যাবে না, গাইনি দিয়ে শুরু করা যাবে না, অর্থ দিয়ে শুরু করা যাবে না, কার্ডিওলজি দিয়ে শুরু করা যাবে না, শুরু করতে হবে এমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে, যেখানে তিলোত্তমা ধর্ষণ এবং খুন হয়েছেন। এই যুক্তি জুনিয়র চিকিৎসকরা মানেননি, মানার কথাও নয়। তারা জানতে চেয়েছিলেন, আজ পর্যন্ত উত্তর আসেনি। পরবর্তী ক্ষেত্রে লাল জামা রহস্যের ক্ষেত্রে তো জুনিয়র চিকিৎসকরা অবাক হয়ে গেছে। পাশাপাশি একটা আপডেট জানতে চাইবো, 22 জনের যে প্রতিনিধি দল তারা কি প্রবেশ করেছে ইতিমধ্যে? তারা বলছেন অভিজ্ঞতা স্বীকার করেছে। দেখো 22 জনের প্রতিনিধি দলের তাদের যে তালিকা আছে সেই তালিকা তাদের কাছে রয়েছে, পুলিশ সেই তালিকা চেয়েছে।